कश्मीर तू मैं कन्याकुमारी। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জানাই। আজকে ব্লগটা শুরু করছি ডিরেক্টলি কন্যাকুমারীর সানরাইজ ভিউ পয়েন্ট থেকে। গতকাল রাত্রিবেলায় রামেশ্বরম থেকে বাই বাস আমরা বেরিয়ে গেছিলাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। আর আজকে সকাল সকাল মানে একেবারে ভোর 4টার সময় আমরা কন্যাকুমারী নেমে গেছি। তো ভোর যখন নেমে গেছি তখন অবশ্যই সানরাইজ মুমেন্টটা তো ক্যাপচার করতেই হবে। প্রচুর ভিড় সানরাইজ পয়েন্টে। আমরা পৌঁছে গেছি মোটামুটি মিনিট 10 হলো। চলো চারপাশের কি পরিবেশ তোমাদের দেখাই। আর যদি কপাল ভালো থাকে তো অবশ্যই সানরাইজটা দেখতে পাবো। কিন্তু যে পরিমাণে মানে এখানে মেঘ মনে হচ্ছে ওই সাইডে রয়েছে, কে জানে কতটা কি হয়। এবার হোপ ফর দি বেস্ট। চলো দেখি। সানরাইজ দেখার জন্য এত মানুষের ভিড়, মানে মাথা খারাপ ভিড় প্রচুর। মানে আমরা মনে হয় এই চত্বরে মোটামুটি প্রায় 1000-1500 লোক তো আছে মিনিমাম, একটা ছোট্ট জায়গার মধ্যে এতটা ভিড় রয়েছে চারপাশে, মাথা খারাপ ভিড়। একদম সামনে অবধি তো যেতে পারছি না, কিছু ক্যাপচার করতে গেলে মাথা ঢুকে যাচ্ছে, মানে এরকম হলো অবস্থা। দি লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া কন্যাকুমারী। ভারতের দক্ষিণতম শেষ স্থলভাগ বিন্দু থেকে দাঁড়িয়ে আজকে আমরা সূর্য উদয় হওয়ার যে সুন্দর দৃশ্য সেটা দেখার সুযোগ পেয়েছি। দেশ দেশান্তর থেকে বহু মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন এই সুন্দর দৃশ্যটিকে উপভোগ করার জন্য। ভালোই দেখলাম আমরা সানরাইজ এখান থেকে। আবার সান এখন ঢুকে যাচ্ছে, মোটামুটি ভিড় ফাঁকা হয়েই গেল আর কি। ওই মুমেন্টের জন্যই মানুষজন অতক্ষণ আগে থেকে এসে পরে এত ভিড় করেছিল, আমরাও এসেছিলাম। যাই হোক, দেখতে পেয়েছি খুব ভালো মতন। জায়গাটা আসলে ভীষণ সুন্দর এখানটা। আমরা বসে আছি, ফাঁকা হয়ে গেছে যখন বসার একটু জায়গা পেয়েছি। সমুদ্র আর তার পাড়ে এরকম বসার একটু বেদি মতো করা আছে গোটাটা জুড়েই, মানে যতদূর চোখ যাচ্ছে এই সানরাইজ ভিউ পয়েন্টের এদিকটায়। সানসেট ভিউ পয়েন্টও আছে, সেখানেও সন্ধ্যাবেলা যাওয়ার ইচ্ছা রয়েছে। মানে গতকাল সূর্য অস্ত সূর্য উদয় দুটোই দেখেছি, আজকেও সূর্য উদয় দেখলাম। এবার রাত্রিবেলাতে দেখা যাক সন্ধ্যাবেলায়। পাশেই রয়েছে মার্কেট অনেক। তো যখন এসেছি তখন একটু ঘুরে ঘুরে দেখি, পরে যদি কেনাকাটার সুযোগ না থাকে, কারণ আজকে রাত্রিবেলায় মানে প্রায় 7টা নাগাদ আমাদের আবার ট্রেন রয়েছে ব্যাক টু ব্যাঙ্গালোর। সে কারণে যখন সুযোগ রয়েছে একটু দেখেই নিই। বাজে এখন প্রায় সকাল 7:45, আর এই হলো বিবেকানন্দ রক যাওয়ার বোটিংয়ের লাইন। মানে আমরা যে কি করবো কে জানে, এটার পিছনে মনে হচ্ছে সারাটা দিন কেটে যাবে।
মাথা খারাপ লাইন। এটা হলো আমাদের হোটেল। মোটামুটি 4টা নাগাদ পৌঁছাই আমরা, ঠিক 4:30টায় চেক ইন করি। আর গতকাল থেকে আমাদের হোটেলের রুমটা বুক করা ছিল, আজকে 12টা নাগাদ ছেড়ে দেবো, ম্যাক্সিমাম 12টা। তুমি রেডি? ও মা গো, তাই দেখো একটু পিছনে যাও, একটু পিছনে দেখো, যাও দেখি তুমি কেমন রেডি হয়েছো। বাহ, রেডি, চলো। তো আমরা হয়ে গেছি রেডি আর বেরোচ্ছি এখনই। হোটেল ছাড়ার সময় মোটামুটি ছিল প্রায় 12টা, কিন্তু আমাদের একবারে ছেড়ে সমস্ত কিছু যা আজকে ওয়ান ডে দেখার রয়েছে সব কিছু দেখে একেবারে আমরা বেরোবো এখান থেকে। তো একদিনের মধ্যে মেন যা কিছু রয়েছে সেগুলোই প্ল্যান করব, কারণ 4 দিনের বেশি অনির্বাণের আর অফিস ছুটি বা সেরকমভাবে কিছু সম্ভব নয়। চলো বেরিয়ে যাই। দাদা চলেও এসছে লাগেজ নিতে, লাগেজ অলরেডি চলেও গেছে, এবার রুম বন্ধ করবে। চলো, মোটামুটি সেই একই রুট, যে জায়গা থেকে ফিরে এসেছিলাম ওইখানেই যাচ্ছি, কারণ ওখানেই রয়েছে, হাত ধরো, যাও হাত ধরো, ওখানেই রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার ফেরি, আবার কন্যাকুমারী মায়ের মন্দিরও ওখানে রয়েছে, মানে ম্যাক্সিমাম জায়গাটা ওইখানটাতেই রয়েছে। তো চলো, মোটামুটি আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে প্রায় 500 থেকে 550 মিটার মতো, যেটা গুগল ম্যাপ বলছে। চলো পৌঁছাই। তো বড় শখ করে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম পরাঠা দেখে, অনেক দিন খাইনি। ইডলি ডোসা করে সত্যি আজকে মনে হচ্ছিল পরাঠা পেলে ভালো হয়, পরাঠা নেই। মোটামুটি আমি আর মা যাচ্ছি ডোসার দিকে, আর এরা দুজন যাচ্ছে পুরীতে। পুরী খেতে ইচ্ছে হলো না। ব্রেকফাস্ট ডান, বাজছে প্রায় 11টা। আমরা করে যাচ্ছি ওই বিচ সাইডেই, দেখি কি সবাই মিলে ডিসাইড করা হয় লাইন কত দূর রয়েছে। এখন দাঁড়িয়ে রয়েছি কন্যাকুমারী ফেরি সার্ভিসের গেটের কাছে, ওইদিকে রয়েছে গেট। তো যে জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম ওইখান থেকে তখন লাইনটা ছিল। তো যাই হোক, লাকিলি আমরা দেরি করে এসেছি, বাজছে এখন প্রায় 11টা বললাম। তো লাইন নেই আপাতত, এই জায়গাটাও ফাঁকাই রয়েছে। চলো, এই হলো ফেরিঘাটের লাইন তো রইবে ভাই, কিন্তু যে পরিস্থিতিটা তখন দেখে গিয়েছিলাম সে তুলনায় এখন কম। 100 টাকায় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে, আর 300 টাকা হলে ডিরেক্ট এন্ট্রি। ডিরেক্ট মানে ওইখানে ভিড়টা রয়েছে, হলো ব্যাপার। আমরা 100 টাকার লাইনে আপাতত রয়েছি। 100 টাকায় আপ ডাউন, আর 300 টাকায় কাটলে সেটাতেও আপ ডাউন রয়েছে। তো স্পেশাল এন্ট্রি 300 টাকাটার জন্য অনলি এখন, মানে যাওয়ার সময়, আসবার সময় আবারও সেই লাইন দিয়েই আসতে হবে। ওখানে কোনো সিস্টেম নেই যে স্পেশাল লাইন দাঁড় করানো হবে। চলো যাওয়া যাক। চলো ফাইনালি 1 ঘন্টা পর আমরা একেবারে বলবো না যে ফেরিতে চেপে গেছি, বাট এতটা কাছে আসতে পেরেছি। মোটামুটি এই লাইনটা গেছে, দেন ওইখান থেকে ওইদিকে যাচ্ছে। তো ফাইনালি 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা বসলাম, আর মুখ ছেড়ে দিয়েছে। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে। মিডিলে রয়েছে গ্রাস ব্রিজ, আর ওইদিকে রয়েছে পোয়েট, দ্য ফেমাস তামিল পোয়েট। আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তোমাদেরকে পরে শেয়ার করছি, ওনার স্ট্যাচু। তো চলো ভেতরে যাওয়া যাক, কী কী রয়েছে দেখি। ভীষণ এক্সাইটেড, এতদিন আর কি ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি, একদম সামনে থেকে দেখার সময় এসেছে। চলো।
শুধুমাত্র ফেরিতে করে আমরা এসেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে, কিন্তু দর্শনের জন্য আবার এখান থেকে 30 টাকা করে কুপন কাটতে হচ্ছে, টিকিট কাটতে হচ্ছে, যাই বলুন না কেন। আবার চলে এসেছি টিকিট কাটতে। প্রকৃতপক্ষে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ভারতের মূল ভূখণ্ডের একেবারে অন্তিম স্থান। এখানে রয়েছে সঙ্গমস্থল 3টি সাগরের, আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর। আমার ক্যামেরা দিয়ে যতটা বোঝাতে পারি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু চোখের দেখা সত্যি ক্যামেরার তুলনায় অনেকটা আলাদা, ভীষণ সুন্দর। কন্যাকুমারীর এই ছোট্ট আইল্যান্ডে স্বামী বিবেকানন্দের সম্মানার্থে 1970 সালে এই বিবেকানন্দ রক মেমোরিয়ালটি নির্মিত হয়। সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ সাঁতরে এই বিশাল পাথরের ওপরে এসে 3 দিন ব্যাপী ধ্যান করেন এবং এখানেই আমাদের দেশের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাভাবনা করেন। প্রকৃতপক্ষে বলা যায় তার জ্ঞানের প্রাপ্তি ঘটে। জলে শ্যাম্পু লাস্ট 3 দিন ধরে, তারপর আবার সমুদ্রের হাওয়া, মানে চুলের যে কি 12টা বেজেছে আর সেরকম রোদ আর গোটাটা রক, তো ফ্লোরটা প্রচণ্ড গরম, পায়ে ছ্যাঁকা পড়ছে একবারে। তো আমরা এখন যাচ্ছি গ্লাস ব্রিজ, কে জানে গ্লাস ব্রিজও পায়ে ছ্যাঁকা মারবে কিনা। এখান থেকে গ্লাস ব্রিজ শুরু হচ্ছে, আর পাশে আরেকটা তো দ্বীপ রয়েছে, সেটা কানেক্ট করেছে আর কি, যেখানে বড় স্ট্যাচুটা রয়েছে। চলো যাওয়া যাক। গ্লাস ব্রিজটা লাস্ট মানে 1-2 বছরের মধ্যেই চালু হয়েছে আর কি। তার আগে এটা ছিল না, মানে দুটো দ্বীপের মধ্যে কোনো কানেক্টিভিটি ছিল না আগে। তো এখন মেনটেনেন্সের জন্য 30 টাকা করে নেওয়াও হচ্ছে, সে কারণে। চলো নিচে কি রয়েছে দেখায়। আমি ফার্স্ট টাইম, এত জায়গায় গ্লাস ব্রিজ হয়েছে শুনেছি, আমি ফার্স্ট টাইম গ্লাস ব্রিজে আসি, পা রাখছি। সাতাত্তর মিটার দীর্ঘ কন্যাকুমারীর এই গ্লাস ব্রিজটি স্থাপিত হয় 2024 সালের 30শে ডিসেম্বর। এটি হলো ইন্ডিয়াস ফার্স্ট গ্লাস ব্রিজ বিল্ট ওভার দি সি, যেটা কানেক্ট করেছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং থিরুভাল্লাভা স্ট্যাচুকে। এর আগে এই 2 দ্বীপের মধ্যে কোনো কানেক্টিভিটি ছিল না। স্ট্যাচু অবধি পৌঁছাতে হলে পায়ে হেঁটে সিঁড়ি চড়াই একমাত্র অপশন, কারণ ভেতরে কোনো রকম লিফটের ব্যবস্থা নেই। টপ ফ্লোরে পৌঁছে গেছি, যেখানে স্ট্যাচুটা রয়েছে। 133 ফুট উঁচু এই স্ট্যাচু, আর রাত্রিবেলায় লাইটের এখানে সুন্দর স্ট্যাচুর উপরে ফেলা হয়। তো আমরা সন্ধ্যাবেলা অবধি রয়েছি, দেখা যাক যদি সুযোগ হয় তাহলে এটা একবার দেখা যাবে। দূর থেকেই দেখবো, কিন্তু ভালো লাগবে আর কি দেখতে। সমুদ্রের মাঝে এরকম একটা স্ট্যাচু বিশাল বড়, আর লাইট পড়ছে সেটার ওপর, সবই ভালো। গরমটা প্রচণ্ড, মানে যত না লাগছে তার থেকে বেশি পায়ে আর কি ছ্যাঁকা পড়ছে। গোটা ব্যাপারটা খালি পায়ে
ঘুরতে হয় এক জায়গায়, সেই যে জুতো রাখা হয়েছে এখনো অবধি পরা হয়নি। আর গোটাটা যেহেতু পাথরের, এতটা রোদ, প্রচণ্ড পাগলের ছ্যাঁকা লাগছে। তো বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখা আমাদের হয়ে গেল। কাশ্মীর তু मैं কন্যাকুমারী থেকে কন্যাকুমারীতে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘোরার পর কতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। সেটা হলো প্রচণ্ড হাওয়া, সমুদ্রের মাঝে হলে যেটা হয়, 3 দিক থেকে 3 সমুদ্র এসে মিশছে, এখানে সঙ্গম রয়েছে, প্রচণ্ড হাওয়া। তো সেই কনভিনিয়েন্ট অনুযায়ী আর কি ড্রেসিং নিজের ঠিক করে এসো, প্রচুর হাওয়া। আর তার সঙ্গে চুলের 12টা বেজে গেছে, ওটা কিছু করার নেই, ওটা আমাদের হাতে নেই। 3 নম্বর বলবো পায়ে মোজা পরে এসো। জুতো তো মানে করছে না, জুতো খুলেই উপরে উঠতে হচ্ছে, কিন্তু মোজাটা পরে উঠতে পারবে, ওই জন্য মোজা পরে এসো, আদারওয়াইজ পায়ের আমাদের মতো 12টা বেজে যাবে আর কি। প্রচণ্ড রোদ, আর যত না বেশি গায়ে লাগছে তার থেকে প্রবলেমটা হচ্ছে বেশি গোটা ব্যাপারটা রক্ত গরমে একদম তেপে গেছে, ছ্যাঁকা লাগছে পায়ে পুরোপুরি। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমরা প্ল্যানিং করো। খুব সুন্দর জায়গা কন্যাকুমারী এলে, তো এটা তো মোস্ট ভিজিটেড প্লেসের মধ্যে পড়েই বিবেকানন্দ রক মেমোরিয়াল। চলো আপাতত জুতো পরি। আর এই যে পিছনে এবার লাইন রয়েছে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ফেরত যাওয়ার লাইন, মানে এখানে আবার ফেরত যাওয়ার যে স্টিমার রয়েছে সেটার জন্য এবার লাইন করতে হবে। এরপর আমরা এসেছিলাম কন্যাকুমারী মায়ের মন্দির দর্শন করতে। মন্দিরটি সানরাইজ ভিউ পয়েন্টের পাশেই রয়েছে এবং এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই একটি বিশেষ রীতি আপনাদের সামনে খুব ইচ্ছে থাকা সত্ত্বেও তুলে ধরতে পারলাম না। ভেতরে প্রবেশ করতে হলে ছেলেদের গা থেকে জামা খুলে তবেই ঢুকতে হবে। এই মন্দিরটি হলো 51টি সতীপীঠের মধ্যে একটি। স্বয়ং পরশুরাম প্রায় 3000 বছর পুরনো এই মন্দিরটি স্থাপন করেন। কথিত আছে যে বানাসুর কঠোর ধ্যান করে ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বরদান চাইলে তখন তা না পেয়ে একমাত্র কুমারী কন্যার হাতে মৃত্যুর বরদান পান। পরবর্তীকালে মা শক্তি কন্যাকুমারী রূপে জন্মগ্রহণ করেন এবং যথা সময়ে তার মহাদেবের সাথে বিবাহ স্থির হলেও বিবাহ সভায় মহাদেব উপস্থিত হননি, যা ছিল পূর্ব পরিকল্পিত, তাই তিনি কুমারী থেকে যান। পরবর্তীকালে বানাসুরকে বধ করেন। মা শক্তি এখানে কন্যাকুমারী রূপে পূজিত। চলো আমাদের ঘোরাঘুরি মোটামুটি এই সাইডটা কমপ্লিট। এবারে খাবার খেতে যাব, 4টা বাজছে, এখনই আমরা 4:30 বাজছে, এখনই আমরা গেলাম কন্যাকুমারী মায়ের মন্দির, যেটা ওই সানরাইজ পয়েন্টের কাছে রয়েছে। মানে এত জায়গা ঘুরে এলাম, এত মন্দির ঘুরে এলাম, কিন্তু এরকমভাবে ঠাকুর দেবতার নাম করে যে ভাড়ছে বিচ্ছিরি। ব্যাগ রাখার জন্য 50 টাকা, ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি, মন্দিরে দর্শনের জন্য এন্ট্রি ফি, আচ্ছা, তারপরে আবার পূজা দেওয়ার জন্য আলাদা, প্রসাদ কেনার জন্য আলাদা, এইরকমভাবে 4 বার টাকা নেওয়া হচ্ছে। তো যাই হোক, মানে মায়ের কৃপা থেকে এদেরকে বাঁচা, এরকমভাবে মানুষকে প্রতারণা করে টাকা নিচ্ছে। একমাত্র আমরা 3 দিন ধরে ঘুরছি এত মন্দিরে, একমাত্র কন্যাকুমারী মায়ের মন্দিরে এই জিনিসটা দেখলাম, কি বাজে সিস্টেম একটা। কিছু করার নেই, আমরা দর্শন করেছি, বেরিয়ে চলে এসেছি। বাবা, এরকমভাবে মানুষের কাছ থেকে টাকা নেওয়া খুব বাজে জিনিস, খুব বাজে। চলো যাই, কোথাও দেখি কি খাবার দাবার এবারে হয়। ইডলি দোসা আর খেতে ইচ্ছা করছে না।
চলে এসেছি আমরা এরপর লাঞ্চ করতে। বিচে যাওয়ার রাস্তায় প্রচুর রেস্টুরেন্ট রয়েছে দুদিকেই, তার মধ্যে একটিতে আমরা ঠিকঠাক দেখে ঢুকে পড়েছি। আর এতটাই খিদে পেয়েছে, পোগো নিয়েছে আজকে কার্ড রাইস, আর আমরা এখানে একটু চিলি চিকেন আর তার সঙ্গে মিক্সড ফ্রাইড রাইস নিয়েছি। মা একটা থালি নিয়েছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এতটা ভালো, মানে সানসেট পয়েন্ট বলছে, জলের সঙ্গে সঙ্গে পাথরগুলো মাঝে মধ্যে, ওই জন্য ভিউটা এত সুন্দর আসছে। তার সঙ্গে যখন বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে, মানে এত সুন্দর ওই দিকটা দেখাচ্ছে। না এলে এটা মিস হয়ে যেত। আধ ঘন্টার জন্য আমরা এসেছি এখানে, মানে একদম রোড থিয়েটার। যাওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু ড্রেস এখন একটাও আনিনি, সব তো ওখানে ভরে গেছে, লাগেজ প্যাক হয়ে গেছে, কিছু করার নেই। ওই জন্য এই পাড়ের থেকে যতটা মজাটা নেওয়া যায় সেরকমই চলছে আর কি। কুতুমের ফেভারিট গেম কি? বালি খেলা? হ্যাঁ কি রে? হ্যাঁ। সানসেট আর দেখা হলো না, হঠাৎ করে মনে পড়ছে ট্রেনটা আমাদের কন্যাকুমারী থেকে না আরও 18 কিলোমিটার দূর থেকে ছাড়বে, তো 7:15-র মধ্যে আমাদের পৌঁছাতেই হবে। যাই হোক, আমরা এখান থেকে এখনই বেরিয়ে পড়ছি। শেষটা তাড়াহুড়ার মধ্যে হলেও যা কিছু পরিকল্পনা নিয়ে বাক্স প্যাটরা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সব কিছু পূরণ করে এবারে বাড়ি ফেরার পালা। দীর্ঘ প্রতীক্ষিত মায়ের সাথে মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী সফর শেষে এবার বাড়ি ফেরার পালা। ট্রেনে চেপে পড়েছি, আজ রাতটা ট্রেনেই কাটাবো, কাল সকালে পৌঁছাবো বাড়ি। শুয়ে পড়ব কিছুক্ষণের মধ্যে, তবে চোখে ঘুম আসবে না সে ব্যাপারে আমি নিঃসন্দেহ, কারণ মনের মধ্যে ভিড় করে আসবে গত 4 দিনের প্রচুর স্মৃতি। প্রথম মীনাক্ষী মন্দির দর্শন, রামেশ্বরমের সেই ভোরবেলা সমুদ্র স্নান, প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য হওয়া, ধনুষ্কোটির ওয়াচ টাওয়ার থেকে সেই 360 ডিগ্রি ভিউ, না কন্যাকুমারী থেকে 3টি সাগরের মিলনস্থল, সবকটাই যে অতুলনীয়। সব কিছু মিলিয়ে সুন্দর একখানি গল্প লেখার পালা এবার। আর স্মৃতির খাতায় নতুন এক অধ্যায় যোগ করা, সাথে আমার ফ্রিজে নতুন কটা ম্যাগনেটের সংযোজন, আর উইশ লিস্টে ছোট্ট একটা টিক। কন্যাকুমারীর এই আজকের ভ্লগটিই ছিল আমাদের এইবারের সফরের শেষ ভ্লগ। আগামীকাল থেকে আবার নতুন ভ্লগ নিয়ে আসছি। তবে আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আবার ভ্লগে। তবে সফরের শেষে অদৃষ্টের ইচ্ছায় সেই তিরুনালভেলি হালুয়া, যেটার কথা আপনাদের বলেছিলাম, সেটা হাতে পেয়ে সফরে একেবারে 16 কলা পূর্ণ হলো।